বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজসমূহে অধ্যয়নরত বিবিএ তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর হিসাব বিজ্ঞান বিভাগের সকল ছাত্রছাত্রীকে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রমে স্বাগত জানাচ্ছি। আমি গোলদার মোহাম্মদ মুহিতুল ইসলাম, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা প্রত্যেকে সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। বৈশ্বিক মহামারী করোনার কারণে একটি দীর্ঘ সময় ধরে তোমাদের নিয়মিত শ্রেণী কার্যক্রম বন্ধ আছে। এই দিকটি বিবেচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আয়োজন করেছে আজকের এই অনলাইন শ্রেণী কার্যক্রম। এই কার্যক্রমে আমাকে সরাসরি যুক্ত করার জন্য আমি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ধারাবাহিকভাবে পরিচালিত আমাদের এই লেকচার সমূহে অংশগ্রহণ করছো এবং এটি তোমাদের নিয়মিত অধ্যয়নে সহায়ক ভূমিকা পালন করছে বলে আমার বিশ্বাস। আমি ধারাবাহিকভাবে কস্ট অ্যাকাউন্টিং কোর্সের উপর লেকচার পরিচালনা করছি। তারই ধারাবাহিকতায় আজ আমাদের 10ম লেকচার। আজ আমরা আলোচনা করব কস্ট অ্যাকাউন্টিং কোর্সের 9ম অধ্যায় প্রসেস কস্টিং নিয়ে। শুরুতেই আমরা প্রসেস কস্টিং এর একটি ধারণা নিয়ে নেই। এখানে একটি চিত্রের মাধ্যমে 3টি প্রসেসে একটি প্রোডাক্ট তৈরির চিত্র উপস্থাপন করা হয়েছে, যেখানে প্রসেস 1-এ ইনপুট দেওয়া হচ্ছে, প্রসেস 1 থেকে একটি আউটপুট বের হচ্ছে, প্রসেস 1 থেকে যে আউটপুটটি বের হচ্ছে সেটি প্রসেস 2-তে ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রসেস 2-তে থেকে আবার একটি আউটপুট বের হচ্ছে, প্রসেস 2 থেকে যে আউটপুটটি বের হচ্ছে সেটি প্রসেস 3-তে ইনপুট হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং প্রসেস 3 থেকে একটি ফিনিশড গুডস বের হচ্ছে, যেটি পরবর্তীতে বাজারজাত করা হচ্ছে। তাহলে 3টি আলাদা আলাদা প্রক্রিয়ার মাধ্যমে ধারাবাহিকভাবে একটি চূড়ান্ত পণ্য তৈরি হচ্ছে। এই যে প্রসেসগুলো, প্রসেস 1, প্রসেস 2 এবং প্রসেস 3, এই প্রসেসকে আমরা বলছি প্রসেস বা প্রক্রিয়া, এবং এই প্রসেসগুলোতে যে ব্যয় হচ্ছে সেটিকে যে পদ্ধতিতে আমরা নির্ণয় করছি সেই পদ্ধতিকে আমরা বলছি প্রসেস কস্টিং। তাহলে আশা করি তোমরা প্রসেস কস্টিং সম্পর্কে একটি ধারণা পেয়ে গেলে। এখন আমরা দেখব আজকে এই অধ্যায়ের সিলেবাসে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে। Building block concepts of costing systems, job costing and process costing systems, job costing evaluation and implementation, time period used to compute indirect cost rates, normal costing and actual costing, normal job costing system in manufacturing, general ledger and subsidiary ledgers, and last of all batch costing and contract costing. এবার আমরা দেখব আজকে আমাদের কোন কোন বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। তার আগে বলে নেই, প্রসেস কস্টিং অধ্যায়টি একটি বড় অধ্যায়, যে কারণে এই অধ্যায়টি আমরা ধারাবাহিকভাবে 2টি লেকচারের মাধ্যমে সম্পন্ন করব। লেকচার 10 এবং লেকচার 11 ধারাবাহিকভাবে আমরা এই অধ্যায়ের উপর পরিচালনা করব। তাহলে আমরা দেখে নেই আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো কি কি হবে। প্রক্রিয়া ব্যয় হিসাব, প্রক্রিয়া ব্যয় হিসাবের প্রয়োগ, প্রক্রিয়া ব্যয় হিসাবের বৈশিষ্ট্য, জব ব্যয় হিসাব ও প্রক্রিয়া ব্যয় হিসাবের মধ্যে পার্থক্য, প্রক্রিয়া ব্যয় হিসাবের সাথে জড়িত বিশেষ দফাসমূহ, এবং এর সাথে সাথে আমরা কিছু গাণিতিক সমস্যা দেখব, যেখান থেকে আমরা এই অধ্যায় সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেয়ে যাব। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমেই আমরা দেখি
প্রক্রিয়া ব্যয় হিসাব বলতে আমরা কি বুঝি? যখন কোনো দ্রব্য বিভিন্ন প্রকারের উৎপাদন প্রক্রিয়ার মধ্য দিয়ে অতিবাহিত হওয়ার পর বিক্রয়যোগ্য রূপ ধারণ করে, তখন প্রতিটি উৎপাদন প্রক্রিয়ায় ব্যয় কত হয় তা নির্ণয় করার জন্য এই বিশেষ প্রকার ব্যয় নির্ণয় পদ্ধতিটির প্রয়োগ করা হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, একটি বস্ত্র মিলে তুলা দ্বারা সুতা তৈরি, যেটিকে আমরা বলি স্পিনিং, সুতা দ্বারা বুনন, যেটিকে আমরা বলি ওয়েভিং, এবং বুননকৃত বস্ত্রের ইস্ত্রিকরণ, রংকরণ তথা সমাপন প্রক্রিয়া, যেটিকে আমরা বলি ফিনিশিং, সেটি আলাদা আলাদা প্রক্রিয়া। এ ধরনের প্রতিটি কর্মপ্রক্রিয়া পরপর আলাদা জায়গায় বা বিভাগে সংঘটিত হয়। প্রক্রিয়া ব্যয় পদ্ধতি অনুযায়ী প্রত্যেকটি আলাদা প্রক্রিয়া বা কর্ম পর্যায়ে সম্পন্ন ব্যয়সমূহ আলাদা প্রক্রিয়া ব্যয় হিসেবের অধীনে একত্র করে উক্ত প্রক্রিয়ার জন্য পৃথক গড় ব্যয় একক নির্ণয় করা হয়। এভাবে তিনটি আলাদা প্রক্রিয়া হিসাব এর মাধ্যমে তিনটি আলাদা গড় ব্যয় একক পাওয়া যাবে, যা ঊর্ধ্বক্রম অনুযায়ী বাড়তে থাকে। সর্বশেষ প্রক্রিয়াটির মোট ব্যয় এবং একক প্রতি ব্যয় হল উক্ত সমাপ্ত পণ্যের একক প্রতি ব্যয় ও মোট ব্যয়। তাহলে এখান থেকে আমরা যেটি পেলাম সেটি হলো প্রত্যেকটি ধাপের জন্য আমরা আলাদা করে গড় ব্যয় এবং মোট ব্যয় নির্ণয় করি, যেটি ধারাবাহিকভাবে ঊর্ধ্বক্রমে বাড়তে থাকে। ঊর্ধ্বক্রমে বাড়তে থাকে কথাটির মানে হলো প্রথম প্রক্রিয়া থেকে দ্বিতীয় প্রক্রিয়াটির ব্যয়টি বৃদ্ধি পাবে, দ্বিতীয় প্রক্রিয়া থেকে তৃতীয় প্রক্রিয়াটির ব্যয় আরো বেড়ে যাবে, এবং সর্বশেষ প্রক্রিয়ায় যে ব্যয় হবে সেটি ওই পণ্যের চূড়ান্ত ব্যয়, যেটি একক প্রতি ব্যয় হবে, এবং মোট ব্যয় আমরা নির্ণয় করব, সেটি ওই পণ্যের একক প্রতি ব্যয় এবং মোট ব্যয়। তাহলে আমরা প্রক্রিয়া ব্যয় হিসেবে ধারণা পেয়ে গেলাম। এবার আমরা চলে যাই প্রক্রিয়া ব্যয় হিসেবের বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে উৎপাদন কার্য এক বা একাধিক প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হয়। এই পদ্ধতিতে উৎপাদন প্রক্রিয়াকে কয়েকটি ধাপ বা প্রক্রিয়ায় ভাগ করা হয় এবং প্রতিটি ধাপ বা প্রক্রিয়ায় উৎপাদিত কার্যের ব্যয় আলাদাভাবে নির্ণয় করা হয়। যেখানে দুই বা ততোধিক প্রক্রিয়ায় ব্যয় করা হয়, সেখানে একটি প্রক্রিয়ায় উৎপাদিত দ্রব্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। একটি প্রক্রিয়ায় সাধারণত একই ধরনের বা সমমানের পণ্য উৎপাদন করা হয়। এই পদ্ধতির মাধ্যমে প্রত্যেক প্রক্রিয়ার মোট ব্যয় নির্ণয় করে উৎপাদিত একক দ্বারা ভাগ করে একক প্রতি ব্যয় নির্ণয় করা হয়। অনেক প্রক্রিয়ার সময় উহাতে ব্যবহৃত কাঁচামালের একটি অংশ নষ্ট হতে পারে, উহাকে স্বাভাবিক ক্ষতি ও অস্বাভাবিক ক্ষতি বলা হয়। একটি নির্দিষ্ট সময়ে উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত কাঁচামালের কিছু অংশ আংশিক সমাপ্ত অবস্থায় থেকে যেতে পারে। একে চলতি কার্য বা ওয়ার্ক ইন প্রোগ্রেস বলে। চলতি কার্যের মূল্য নির্ণয় করতে হয়। কোন প্রক্রিয়ায় প্রধান উৎপাদনের সাথে এক বা একাধিক উপজাত দ্রব্য উৎপাদিত হতে পারে, যাকে আমরা বলি বাই প্রোডাক্ট। যেমন সাবান তৈরি করার সময় গ্লিসারিন তৈরি হয়। তাহলে এই ছিল প্রক্রিয়া ব্যয়ের বৈশিষ্ট্য। এবার আমরা দেখব প্রক্রিয়া ব্যয় হিসেবের প্রয়োগ, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে প্রক্রিয়া ব্যয় হিসাব প্রয়োগ করা হয়। প্রক্রিয়া ব্যয় বলতে আমরা সাধারণত উৎপাদনের বিভিন্ন স্তরের বা পর্যায়ের কার্যপ্রণালী বা কার্যধারাকে বুঝি, যেখানে বিশেষ বিশেষ উৎপাদন কার্যপ্রণালী বা কার্যধারার পুনরাবৃত্তির মাধ্যমে একই প্রকারের নির্ধারিত মানের দ্রব্য নিরবিচ্ছিন্ন গতিতে উৎপাদিত হয়। আমরা কিছু ক্ষেত্র দেখে নেই যেসব শিল্পে প্রক্রিয়া ব্যয় হিসাব প্রয়োগ করা হয়। যেমন রাসায়নিক শিল্প, এটির উদাহরণ হলো রসায়ন, পেট্রোলিয়াম, ইস্পাত, রাবার, সিমেন্ট, শোধনাগার, কাগজ, রং, কালি, ঔষধ, বার্নিশ, প্লাস্টিক, সাবান শিল্প, টুথপেস্ট শিল্প ইত্যাদি। এগুলোকে আমরা বলছি রাসায়নিক শিল্প, যেখানে এই প্রক্রিয়া ব্যয় খুব ভালোভাবে প্রয়োগ করা হয়। সংযোজন শিল্প, বিভিন্ন যন্ত্রাংশ একসাথে
জোড়া দিয়ে একটি পূর্ণাঙ্গ যন্ত্র তৈরি করা হয়, যেখানে সেটিকে আমরা বলছি সংযোজন শিল্প। যেমন অটোমোবাইল, উড়োজাহাজ, টেলিভিশন, রেডিও, এয়ার কুলার, ওয়াশিং মেশিন ইত্যাদি শিল্প। খনি শিল্প, খনি থেকে যখন কোনো দ্রব্য উৎপাদন করা হয় তখন সেই উৎপাদিত পণ্য বিভিন্ন প্রসেসের মাধ্যমে রিফাইন করা হয়। এই জন্য এক্ষেত্রেও প্রক্রিয়া ব্যয়টি খুব ভালোভাবে প্রয়োগ করা যায়, যেমন তৈল, কয়লা, লোহা ইত্যাদি। সেবা শিল্প, সেবা শিল্পের মধ্যে রয়েছে বিদ্যুৎ ও তাপ উৎপাদন, পানি সরবরাহ, গ্যাস স্ট্রিম ইত্যাদি। খাদ্য ও বস্ত্র শিল্প, যেমন আটা, ময়দা, বিস্কিট, বয়ন, চিনি, মাংস শিল্প, ডেইরি, খাদ্য প্রক্রিয়াজাত শিল্প ইত্যাদি। তাহলে আমরা বেশ কয়েকটি ক্ষেত্র দেখে নিলাম যেখানে প্রক্রিয়া ব্যয় হিসাব প্রয়োগ করা হয়ে থাকে। এবার আমরা দেখব উৎপাদন ব্যয় হিসাবে দুটি ইম্পর্টেন্ট টার্ম, একটি হলো জব কস্টিং আর একটি হলো প্রসেস কস্টিং। এই দুটি বিষয়ের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, এবং আমরা বলেছি যখন পার্থক্য আমরা উপস্থাপন করব তখন আমরা পার্থক্যের বিষয় উল্লেখ করব, সাথে সাথে দুটি পার্থক্য পাশাপাশি লিখে আমরা পার্থক্যকে উপস্থাপন করব। তাহলে আমরা দেখে নেই জব কস্টিং এবং প্রসেস কস্টিং এর মধ্যে কি কি পার্থক্য রয়েছে। পণ্য শনাক্তকরণ, উৎপাদন প্রক্রিয়ার শুরুতেই জব কস্টিং এ পণ্য শনাক্ত করা যায়, কিন্তু প্রসেস কস্টিং এ প্রক্রিয়া চলাকালীন সময়ে সাধারণত পণ্য শনাক্ত করা যায় না। উদ্দেশ্য, ক্রেতার ফরমায়েশ অনুযায়ী পণ্য উৎপাদন করা হয়। পক্ষান্তরে প্রসেস কস্টিং এ পণ্য মজুদ ও বিক্রয়ের জন্য উৎপাদন করা হয়। ব্যয় নির্ণয়, প্রত্যেকটি জবের ব্যয় আলাদাভাবে নির্ণয় করা হয়। প্রসেস কস্টিং এ প্রথমে প্রক্রিয়া অনুযায়ী এবং পরে একটি নির্দিষ্ট সময়ের সামগ্রিক উৎপাদনের ভিত্তিতে ব্যয় নির্ণয় করা হয়। সম্পর্ক, একটি জবের সাথে সাধারণত আরেকটি জবের সম্পর্ক থাকে না, কিন্তু প্রক্রিয়া ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি একটি প্রক্রিয়ার সাথে পরবর্তী ধাপের প্রক্রিয়াটি সম্পর্কযুক্ত। চলতি কার্য, প্রারম্ভিক ও সমাপনী চলতি কার্য না থাকায় সমস্যা দেখা দেয় না। অর্থাৎ জব কস্টিং এর ক্ষেত্রে একটি জব শেষ হওয়ার পরে আরেকটি জব শুরু হয়, সেক্ষেত্রে প্রারম্ভিক এবং সমাপনী চলতি কার্য সেটি থাকে না। কিন্তু প্রক্রিয়া ব্যয় হিসাব একটি নিরবচ্ছিন্ন এবং ধারাবাহিক প্রক্রিয়া, এখানে সাধারণত প্রারম্ভিক এবং সমাপনী চলতি কার্য থাকে এবং এটি নির্ণয় করা সমস্যা দেখা দেয়। উৎপাদনের প্রকৃতি, পণ্য উৎপাদন সাধারণত বিশেষ ফরমাসের ভিত্তিতে তৈরি করা হয়, এটি জব কস্টিং এর ক্ষেত্রে। প্রসেস কস্টিং এর ক্ষেত্রে কেবলমাত্র একটি নির্দিষ্ট মানের দ্রব্য প্রস্তুত করা হয় এবং ধারাবাহিকভাবে এটি প্রস্তুত করা হয়। স্থানান্তর, সাধারণত উৎপাদন কার্য শেষ না হওয়া পর্যন্ত এক জব হতে অন্য জবে পণ্য স্থানান্তর হয় না। কিন্তু প্রক্রিয়া ব্যয়ের ক্ষেত্রে আমরা বলছি এক প্রক্রিয়ায় উৎপাদিত পণ্য অন্য প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, ফলে পণ্যের উৎপাদন সম্পন্ন না হলেও পণ্য স্থানান্তর হয়। তাহলে আমরা জব কস্টিং এবং প্রসেস কস্টিং এর মধ্যে পার্থক্যগুলো দেখে নিলাম। এবার আমরা দেখব বেশ কিছু দফা, যেখানে আমরা দেখব যে এই দফাগুলো প্রসেস কস্টিং এর খুবই ইম্পর্টেন্ট দফা। এগুলো সম্পর্কে ধারণা নেওয়া খুবই জরুরি। দেখে নেই কি কি দফা। এক নম্বরে আছে স্বাভাবিক ক্ষতি বা নরমাল লস। উৎপাদনের সময় সব ধরনের সতর্কতা নেওয়া সত্ত্বেও যে ক্ষতি এড়ানো সম্ভব হয় না এবং উৎপাদনের প্রক্রিয়াগত কারণে যে ক্ষতি হবেই তাকে স্বাভাবিক ক্ষতি বা নরমাল লস বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি 200 পাউন্ড তুলা দ্বারা সুতা উৎপাদন করলে 200 পাউন্ড সুতা আমরা পাবো না, হয়তো 190 পাউন্ড সুতা পাওয়া যাবে। তাহলে বাকি যে 10 পাউন্ড, এটি যতই আমরা সতর্ক থাকি এই 10 পাউন্ড সুতা কিন্তু ঘাটতি পড়বে। এজন্য এটিকে আমরা বলছি নরমাল লস। এরপরে রয়েছে অস্বাভাবিক ক্ষতি বা অ্যাবনর্মাল লস। কোনো প্রক্রিয়ায় যদি প্রকৃত ক্ষতি স্বাভাবিক ক্ষতির চেয়ে বেশি হয় তবে সেই অতিরিক্ত ক্ষতিকে অস্বাভাবিক ক্ষতি বলে। অর্থাৎ আমরা স্বাভাবিক ক্ষতি ধরেছি, যেমন প্রথম উদাহরণে আমরা স্বাভাবিক ক্ষতি ধরেছি 10 পাউন্ড সুতা, কিন্তু
আমাদের যদি ক্ষতি 15 পাউন্ড হয়ে যায় তাহলে অতিরিক্ত যে 5 পাউন্ড সেটিকে আমরা বলবো অস্বাভাবিক ক্ষতি। এই অস্বাভাবিক ক্ষতি অসতর্কতা, অদক্ষতা, নিম্নমানের মাল, ভুল ত্রুটি, দুর্ঘটনা, অযত্ন ইত্যাদি বিভিন্ন কারণে হয়ে থাকে। তাহলে আমরা স্বাভাবিক ক্ষতি, অস্বাভাবিক ক্ষতি দুটি দেখে নিলাম। অস্বাভাবিক ক্ষতি যেমন রয়েছে তেমন অস্বাভাবিক লাভ রয়েছে, যেমন অ্যাবনর্মাল গেইন। প্রকৃত ক্ষতি স্বাভাবিক ক্ষতির চেয়ে কম হলে প্রকৃত উৎপাদন স্বাভাবিক উৎপাদনের চেয়ে অধিক হয়। এরূপ অতিরিক্ত উৎপাদনকে অস্বাভাবিক লাভ বলে। অর্থাৎ আমাদের প্রত্যাশিত যে উৎপাদন তার থেকে প্রকৃত উৎপাদন বেশি হলে অতিরিক্ত যতটুকু উৎপাদন হচ্ছে সেটিকে আমরা বলছি অ্যাবনর্মাল গেইন। যেমন আমরা এই উদাহরণটা থেকে দেখে নেই। এখানে আমরা বলেছি 190 পাউন্ড সুতা তৈরি হবে 200 পাউন্ড তুলা থেকে, কিন্তু যদি কোনো কারণে এমন হয় যে 192 পাউন্ড সুতা তৈরি হলো, তাহলে অতিরিক্ত যে 2 পাউন্ড সুতা তৈরি হলো এটিকে আমরা বলছি অ্যাবনর্মাল গেইন। এরপরে আমরা দেখব ওয়েস্টেজ বা ক্ষয়ক্ষতি। উৎপাদনের সময় যদি কোনো কাঁচামাল নষ্ট হয়ে যায় এবং তা যদি পরবর্তীতে কোনো কাজে লাগানো সম্ভব না হয়, অর্থাৎ এই যে পণ্যটি নষ্ট হয়ে গেল, যে কাঁচামালটি নষ্ট হয়ে গেল, এটি থেকে আর কোনো আর্থিক মূল্য পাওয়া যাবে না, এই ধরনের ক্ষয়ক্ষতিকে আমরা বলছি ওয়েস্টেজ। এরপরে আমরা বলছি ধ্বংসাবশেষ বা স্ক্র্যাপ। কাঁচামালের অবশিষ্টাংশ যা কম দামে বিক্রয় করা হয় তাকে বলে ধ্বংসাবশেষ বা স্ক্র্যাপ। যেমন আমরা চামড়া শিল্পের ক্ষেত্রে বলতে পারি যে একটি চামড়া থেকে যখন এটি জুতা তৈরি করা হয় তখন একটি নির্দিষ্ট আকৃতিতে এটি কাটা হয়। অতিরিক্ত যে উচ্ছিষ্ট অংশ পড়ে থাকে সেটি অন্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। একইভাবে তেল রাখার টিনের ক্ষেত্রেও যে উচ্ছিষ্ট কাঁচামালটি রয়ে যায় সেটি আমরা খেলনা উৎপাদনকারী যেসব প্রতিষ্ঠান আছে তাদের কাছে কাঁচামাল হিসেবে বিক্রয় করতে পারি। তাহলে একটি শিল্পের উচ্ছিষ্ট অংশ পরবর্তী অন্য শিল্পের ক্ষেত্রে এটি কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে প্রথম শিল্পের ক্ষেত্রে এটি স্ক্র্যাপ বা ধ্বংসাবশেষ, এবং এই স্ক্র্যাপ থেকে কিন্তু আর্থিক মূল্য পাওয়া যায়। এরপরে আমরা বলছি বিনষ্ট বা স্পয়েলেজ। উৎপাদন প্রক্রিয়ার সময় যখন কোনো কাঁচামাল নষ্ট হয়ে যায় এবং সেটি পরবর্তী প্রক্রিয়ায় স্থানান্তর না করে কম দামে বিক্রয় করে দেওয়া হয়, সেইটিকে আমরা বলছি স্পয়েলেজ। আরেকটি হলো ডিফেক্টিভ ওয়ার্ক। ডিফেক্টিভ ওয়ার্ক বলতে আমরা বুঝি যে যখন এটি ত্রুটিপূর্ণ পণ্য তৈরি হয় যেটি অতিরিক্ত কাঁচামাল এবং শ্রমের মাধ্যমে সংশোধন করা সম্ভব, সেগুলোকে আমরা বলছি ডিফেক্টিভ ওয়ার্ক। তাহলে আমরা প্রথমে দেখেছি স্পয়েলেজ, ওয়েস্টেজ, তারপরে দেখেছি আমরা স্ক্র্যাপ, তারপরে স্পয়েলেজ, তারপরে আমরা দেখলাম ডিফেক্টিভ ওয়ার্ক। এর আগে আমরা দেখেছিলাম নরমাল লস, অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইন। এই যে 7টি টার্ম, এই 7টি টার্ম কিন্তু আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে এই 7টি টার্ম সম্পর্কে। তাহলে আমরা বিভিন্ন দফা দেখে ফেললাম। এবার আমরা দেখব একটি গাণিতিক সমস্যা। এখানে দেওয়া আছে the cost of production of 1000 units consisting of material 7,000 টাকা, labor 5,000 টাকা and overhead 6,000 টাকা. The normal loss is 10% of input. Show the process account. এখানে কিন্তু একটি প্রসেস এবং সেই প্রসেসের ক্ষেত্রে আমাদের বলা আছে 1000 ইউনিট ইনপুট দেওয়া হয়েছে, যেখানে খরচ হয়েছে ম্যাটেরিয়াল 7,000 টাকা, লেবার 5,000 টাকা এবং ওভারহেড 6,000 টাকা। তাহলে 7,000, 5,000 এবং 6,000 মিলে টোটাল দাঁড়ায় 18,000 টাকা। নর্মাল লস বলা হয়েছে 10% অফ ইউনিট ইনপুট। তাহলে ইনপুট ছিল 1000 ইউনিট। এই 1000 ইউনিটের 10% যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ওয়ার্কিংসে দেখে নেই আমাদের ক্যালকুলেশনটা কেমন। আমাদের নর্মাল লস দাঁড়ায় 100 ইউনিট। 1000-এর উপর 10% করলে 100 ইউনিট। তাহলে এই 100 ইউনিট বাদ দেওয়ার পরে আমাদের
ফিনিশড গুডস যেটি দাঁড়ায় সেটি হলো 900 ইউনিট। তাহলে আমরা কস্ট পার ইউনিট যদি ক্যালকুলেট করতে চাই, তাহলে এখান থেকে আমাদের টোটাল খরচ 18,000 টাকা, সেটি আমরা উপরে দিলাম। আর নিচেই ইনপুট ইন ইউনিট থেকে নর্মাল লস বাদ দেওয়ার পরে যেটি থাকে সেটি হলো 900 ইউনিট। তাহলে 18,000 টাকাকে আমরা যদি 900 ইউনিট দিয়ে ভাগ করি, অর্থাৎ 1000 থেকে 100 ইউনিট বাদ দেওয়ার পরে যে 900 ইউনিট থাকে সেটি, তাহলে আমাদের প্রতি ইউনিটের কস্ট দাঁড়ায় 20 টাকা। তাহলে এখন যদি আমরা প্রসেস কস্টিং করি, তাহলে এভাবে আমরা উপস্থাপন করব, যেখানে আমরা প্রসেস অ্যাকাউন্ট বাম পাশে ডেবিট লিখব, ডান পাশে ক্রেডিট লিখব, লিখে আমরা এটি উপস্থাপন করব। তাহলে আমাদের ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের ক্ষেত্রে আমাদের খরচগুলো হলো 7,000, 5,000 এবং 6,000 মিলে 18,000। আমাদের ইনপুট ছিল 1,000 ইউনিট, সেখান থেকে ক্রেডিট সাইডে আমাদের আউটপুট বের হচ্ছে 100 ইউনিট নর্মাল লস। তাহলে বাকি থাকে 900 ইউনিট। সেই 900 ইউনিট আমরা ক্যালকুলেট করেছি 20 টাকা করে। তাহলে 900 ইউনিট 20 টাকা করে হলে 18,000 টাকা। তাহলে 100 ইউনিট নর্মাল লস আর 900 ইউনিট ফিনিশ গুডস মিলে হলো 1,000 ইউনিট। 18,000 টাকা, উভয় সাইডেই 18,000 টাকা, উভয় সাইডেই 1,000 ইউনিট। তাহলে আমাদের ব্যালেন্স মিলে গেল। এদিকে এভাবে আমরা একটি প্রসেস অ্যাকাউন্ট তৈরি করব। তাহলে প্রসেস অ্যাকাউন্টের একটি ধারণা আমরা এখান থেকে নিলাম। এবার আমরা আরেকটি গাণিতিক সমস্যা দেখব, যেখান থেকে আরেকটু বিস্তারিত ধারণা আমরা পেয়ে যাব। তাহলে এখানে যে সকল ইনফরমেশন দেওয়া আছে সেগুলো আমরা একটু দেখে নেই। ফ্রম দ্য ফলোইং পার্টিকুলার্স রিলেটিং টু টু প্রসেস এ অ্যান্ড বি, প্রিপেয়ার দ্য নেসেসারি অ্যাকাউন্টস ফর এ পিরিয়ড। এই তথ্যগুলো কিন্তু তোমরা লিখে নিতে পারো। তাহলে পরবর্তীতে যখন আমি বোঝাবো, আমাদের ওয়ার্কিংস করব এবং সাথে সাথে আমরা যখন সলিউশন করব, তখন তোমাদের বুঝতে সহজ হবে। তাহলে এখানে দেখে নাও প্রসেস এর ক্ষেত্রে কি কি ইনফরমেশন দেওয়া আছে। ইনপুট 5,000 ইউনিট, নর্মাল লস 10%, এবং কি কি খরচ ইনকার্ড হয়েছে সেটি দেখি। ম্যাটেরিয়াল 8,000 টাকা, ডিরেক্ট লেবার 3,000 টাকা, ওভারহেড 2,750 টাকা। এই মিলে আমাদের 8,000 আর 3,000 11,000, সাথে 2,750 মানে 13,750 টাকা। প্রসেস এর ক্ষেত্রে বলা হয়েছে স্ক্র্যাপ ভ্যালু পার ইউনিট 0.5 টাকা, অর্থাৎ আমাদের যে নর্মাল লসটি হবে সেটি আমরা স্ক্র্যাপ আকারে বিক্রি করে দিলে প্রতি ইউনিটের ক্ষেত্রে আমরা 0.5 টাকা করে পাবো। প্রসেস বি এর ক্ষেত্রে আমাদের ইনফরমেশন দেওয়া আছে। ইনপুট 4,600 ইউনিট, নর্মাল লস একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ নর্মাল লসটি আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে। ম্যাটেরিয়াল দেওয়া আছে 1,500, ডিরেক্ট লেবার 4,000 এবং ওভারহেড দেওয়া আছে 3,000। মিলে হলো 1,500, 4,000 এবং 3,010 মিলে হলো 8,510 টাকা। স্ক্র্যাপ ভ্যালু দেওয়া আছে প্রতি ইউনিট 2 টাকা করে। এখানে একটি বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে, প্রসেস বির যে ইনপুট সেটি 4,600। এবার আমরা নিচের ইনফরমেশনগুলো দেখি, তাহলে এই 4,600 ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। দ্য আউটপুট অফ প্রসেস এ ইজ ট্রান্সফার টু প্রসেস বি। কথাটি হলো প্রসেস এ থেকে যে আউটপুটটি বের হবে সেটি প্রসেস বি তে ইনপুট হিসেবে ব্যবহৃত হবে। এরপরে আমরা বলছি দ্য আউটপুট অফ প্রসেস বি ওয়াজ 4,300 ইউনিটস, অর্থাৎ প্রসেস বি এর আউটপুট হলো 4,300 ইউনিটস। দে ওয়ার সোল্ড অ্যাট টাকা 6 পার ইউনিট। তাহলে আমাদের প্রসেস বি এর পার ইউনিটের টাকা দাঁড়ালো 6 টাকা। এটি হলো সোল্ড, সেলস ভ্যালু হলো 6 টাকা, শোয়িং এ প্রফিট অফ 20% অন কস্ট। এখন প্রসেস বি এ আমাদের বলা আছে কস্টের উপরে 20% প্রফিট ধরতে হবে, অ্যাজিউমিং দ্যাট দেয়ার ওয়াজ নো ক্লোজিং ওয়ার্ক ইন প্রোগ্রেস অ্যান্ড ফিনিশড গুডস। তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো পেয়ে গেলাম সেটি হলো আমাদের প্রসেস এ এবং প্রসেস বি আলাদা আলাদা দুটি প্রসেস, যেখান থেকে প্রসেস এর যে আউটপুট সেটি প্রসেস বি এর ইনপুট হিসেবে ব্যবহৃত হবে, এবং প্রসেস বি এর যে আউটপুট সেটি আমাদের দেওয়া আছে 4,300 ইউনিট এবং তার সোল্ড ভ্যালু, সেলস ভ্যালু আছে 6 টাকা পার ইউনিট।
এবং 20% প্রফিট অন কস্ট। তাহলে এখন আমরা প্রসেস এ প্রথমে ক্যালকুলেট করব, সেখান থেকে যে আউটপুট বের হবে সেটি আমরা নিয়ে যাব প্রসেস বি তে। তাহলে আমরা প্রসেস এ এর ওয়ার্কিং দেখে নেই। কিছু ক্যালকুলেশন আমরা প্রথমে করে নিব, তাহলে আমাদের প্রসেস অ্যাকাউন্ট যখন করব তখন এটি করতে সহজ হবে। যেমন আমরা প্রথমে নর্মাল লস ক্যালকুলেট করব। আমাদের প্রসেস এর ক্ষেত্রে বলা ছিল 5000 ইউনিট ইনপুট, 10% নর্মাল লস। তাহলে আমাদের নর্মাল লস দাঁড়ায় 500 ইউনিট। সেই 500 ইউনিট যদি আমরা বাদ দেই 5000 থেকে, তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন দাঁড়ায় 4500। কিন্তু আমাদের বলা ছিল প্রসেস বি এর ইনপুট হবে প্রসেস এ এর আউটপুট। আমরা দেখেছি প্রসেস বি এর ইনপুট 4600 ইউনিট। তাহলে প্রসেস এর ক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশন হওয়ার কথা ছিল 4500 ইউনিট, কিন্তু অ্যাকচুয়ালি প্রোডাকশন হয়েছে 4600 ইউনিট। তাহলে অতিরিক্ত যে 100 ইউনিট প্রোডাকশন হয়েছে সেটিকে আমরা বলবো অ্যাবনর্মাল গেইন। তাহলে আমরা অ্যাবনর্মাল গেইন ক্যালকুলেট করে ফেললাম 100 ইউনিট। এখন আমরা যদি পার ইউনিটের কস্ট ক্যালকুলেট করি, তাহলে দাঁড়ায় আমাদের টোটাল কস্ট আমরা বলেছিলাম 8000, 3000 এবং 2750 মিলে 13750 টাকা প্রসেস এর ক্ষেত্রে। এবং প্রসেস এর নর্মাল লস 500 ইউনিট। এই 500 ইউনিট যদি আমরা 0.5 টাকা করে বিক্রি করি, তাহলে আমাদের স্ক্র্যাপ ভ্যালু দাঁড়ায় 250 টাকা। আমাদের প্রোডাকশন 5000 ইউনিট থেকে নর্মাল লস 500 ইউনিট বাদ দিয়ে দিলে 4500 ইউনিট। তাহলে আমাদের এটি যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের দাঁড়ায় 3 টাকা পার ইউনিট। তাহলে আমরা নর্মাল লস, অ্যাবনর্মাল লস প্রসেস এর ক্ষেত্রে ক্যালকুলেট করে ফেললাম। এবার আমরা প্রসেস এর অ্যাকাউন্টে ক্যালকুলেট করব। প্রসেস এর অ্যাকাউন্টে আমরা এভাবে উপস্থাপন করব। আগে আমরা প্রবলেম 1 এর ক্ষেত্রে যেভাবে প্রসেস অ্যাকাউন্ট উপস্থাপন করেছিলাম, এখানেও একই নিয়মে আমরা প্রসেস অ্যাকাউন্ট উপস্থাপন করছি। যেখানে ডেবিট সাইডে ডেবিটগুলো লিখবো, ক্রেডিট সাইডে আমরা অর্থাৎ ডেবিট সাইডে আমরা ইনপুটগুলো লিখবো এবং ক্রেডিট সাইডে আমরা আউটপুটটি লিখবো। তাহলে আমরা প্রথমে ইনপুটটি দেখে নেই। ম্যাটেরিয়াল ছিল 5000 ইউনিট, 8000 টাকা। তাহলে 8000 টাকা যদি 5000 ইউনিট হয়, তাহলে আমরা রেটটি ক্যালকুলেট করে ফেলতে পারি 1.60। ডিরেক্ট লেবার বলা ছিল 3000 টাকা এবং ওভারহেড বলা ছিল 2750 টাকা। এবার আমরা ক্রেডিট সাইডে চলে যাই। আমাদের নর্মাল লস বলা ছিল 10%। 5000 টাকা 5000 ইউনিটের 10% 500 ইউনিট, সেটি স্ক্র্যাপ হিসেবে আমরা বিক্রি করে দিয়েছি 0.5 টাকা করে। তাহলে আমাদের সেখান থেকে আয় হয়েছে 250 টাকা। প্রসেস বি তে আমরা ট্রান্সফার করেছি 4600 ইউনিট এবং যেটির কস্ট আমরা ক্যালকুলেট করেছি 3 টাকা করে। তাহলে 4600 ইউনিট যদি 3 টাকা করে হয়, তাহলে সেটির কস্ট দাঁড়ায় 13800 টাকা। তাহলে 250 সাথে 13800 যোগ করলে আমাদের দাঁড়ায় 14050 টাকা। আমাদের 4600 ইউনিটের সাথে নর্মাল লস 500 ইউনিট যোগ করলে দাঁড়ায় 5100 ইউনিট। তাহলে আমাদের 5000 ইউনিট ছিল আমাদের ইনপুট, এখন সেটি হয়ে গেল 5100 ইউনিট যোগফল। তাহলে বাকি যে অতিরিক্ত 100 ইউনিট, এই 100 ইউনিটকে আমরা বলছি অ্যাবনর্মাল গেইন। এবং অ্যাবনর্মাল গেইনের ক্ষেত্রে আমরা নর্মাল প্রোডাকশনের যে কস্ট হয়, সেই কস্ট রেটেই ক্যালকুলেট করি। তাহলে 100 ইউনিটের কস্ট হবে 3 টাকা করে, অর্থাৎ 300 টাকা। এখন আমরা যদি উভয় সাইড যোগ করি, তাহলে দেখি উভয় সাইডেই ইউনিট 5100 করে এবং টাকার পরিমাণ 14050 করে। তাহলে আমাদের ব্যালেন্স মিলে গেল। আমরা প্রসেস এর অ্যাকাউন্টে সম্পন্ন করলাম। এবার আমরা প্রসেস বির অ্যাকাউন্ট দেখব। তাহলে প্রসেস বির অ্যাকাউন্ট ক্যালকুলেট করার আগে আমরা প্রথমেই ওয়ার্কিংস করে নেই। এখানে আমরা ক্যালকুলেট করে দেখি যে আমাদের নর্মাল লস কত হয়েছে বা আমাদের
রেট কত হবে, কস্ট কত হয়েছে। এখানে আমাদের বলা ছিল সেলস পার ইউনিট হবে 6 টাকা করে, এবং সেলসের মধ্যে আমরা জানি দুটি জিনিস থাকে, একটি হলো কস্ট আর একটি হলো প্রফিট। আমাদের বলা আছে যে কস্টের উপরে প্রফিট হবে 20%। তাহলে কস্টের উপরে যদি 20% প্রফিট হয়, তাহলে আমরা সেল ভ্যালুকে 20 দিয়ে গুণ করব এবং 120 দিয়ে ভাগ করব, তাহলে যেটি বের হবে সেটি হলো আমাদের প্রফিট। যেহেতু এখানে 20%, এই জন্য নিচে আমরা লিখেছি 100 সাথে আরো 20 যোগ করে 120, আর উপরে আমরা লিখেছি শুধু 20। তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমাদের বের হবে আমাদের প্রফিট 1 টাকা। তাহলে প্রফিট যদি 1 টাকা হয় আর সেলস যদি 6 টাকা হয়, তাহলে আমাদের কস্ট হলো 5 টাকা। আমরা চাইলে মিলিয়ে দেখতে পারি, আমাদের কস্টের উপরে 20% প্রফিট বলা ছিল, তাহলে কস্ট যদি 5 টাকা হয়, তার উপরে 20% প্রফিট যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমাদের কিন্তু দাঁড়ায় আমাদের 1 টাকা প্রফিট। 5 টাকা 20%, 1 টাকা প্রফিট। তাহলে আমাদের কিন্তু ক্যালকুলেশনটি মিলে গেল যে আমাদের এখান থেকে প্রফিট 1 টাকা এবং কস্ট হলো 5 টাকা। এটি হলো প্রসেস বি এর ক্ষেত্রে। এখন আমরা ক্যালকুলেট করব প্রসেস বি এর নরমাল লস। আমাদের প্রসেস বি এর ক্ষেত্রে একটি প্রশ্নবোধক চিহ্ন দেওয়া ছিল, অর্থাৎ আমাদের নিজেদের এটি ক্যালকুলেট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা ধরে নিলাম যে প্রসেস বি এর নরমাল লস এক্স। যদি তাই হয়, তাহলে এটির মূল্য হবে প্রতি ইউনিট 2 টাকা করে হলে 2x। তাহলে প্রসেস বি এর স্ক্র্যাপ ভ্যালু হবে 2x। তাহলে আমরা কস্ট পার ইউনিটের সূত্র যদি প্রয়োগ করি, তাহলে আমাদের দাঁড়ায় টোটাল কস্ট মাইনাস স্ক্র্যাপ ভ্যালু, নিচে থাকবে ইনপুট ইউনিট মাইনাস নরমাল লস ইউনিট। তাহলে আমাদের প্রসেস বি এর ক্ষেত্রে টোটাল কস্ট 22,310 টাকা। এই 22,310 টাকা আমরা কিভাবে ক্যালকুলেট করলাম, সেটি হলো প্রসেস 1 থেকে আমাদের যে ইনপুটটি এসেছে সেটির কস্ট, সাথে সাথে প্রসেস 2-তে অতিরিক্ত যে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড যুক্তি হয়েছে সেটি। তাহলে সব মিলে আমাদের যোগফল দাঁড়াবে 22,310 টাকা। তাহলে সেটি হলো আমাদের টোটাল কস্ট ফর প্রসেস বি। সেখান থেকে আমরা স্ক্র্যাপ ভ্যালু বাদ দিয়ে দিব। এখন স্ক্র্যাপ ভ্যালু আমরা ধরে নিয়েছি যে 2x, যেটি আমরা আগেই যেহেতু নরমাল লস x ইউনিট, তাহলে প্রতি ইউনিট 2 টাকা করে 2x হলো আমাদের স্ক্র্যাপ ভ্যালু। আর নিচেই আমরা দিব আমাদের ইনপুট ছিল 4,600 ইউনিট, সেখান থেকে আমাদের নরমাল লস ইউনিট, সেটি আমরা যেহেতু বলছি নরমাল লস হলো x, তাহলে x বাদ দিয়ে দিব। তাহলে আমাদের যেটি বের হবে পার ইউনিট কস্ট, অর্থাৎ 5 টাকা, যেটি আমরা আগেই ক্যালকুলেট করে রেখেছি। এখান থেকে তাহলে আমরা সমীকরণ করে এক্স এর ভ্যালু বের করব, এবং এক্স এর ভ্যালু আমরা দেখলাম এখান থেকে আসে 230 ইউনিট। অর্থাৎ প্রসেস বি এর ক্ষেত্রে নরমাল লস হলো 230 ইউনিট। এখন আমরা দেখি তাহলে প্রসেস বি এর ক্ষেত্রে অ্যাবনর্মাল লস কত। আমাদের প্রসেস বি এর ইনপুট ছিল 4,600 ইউনিট, সেখান থেকে আমরা নরমাল লস ক্যালকুলেট করে বের করলাম 230 ইউনিট। তাহলে 230 ইউনিট যদি বের হয়, তাহলে আমাদের নরমাল প্রোডাকশন বা স্ট্যান্ডার্ড প্রোডাকশন হওয়ার কথা ছিল 4,370 ইউনিট, কিন্তু আমরা দেখেছি প্রসেস বি থেকে অ্যাকচুয়াল প্রোডাকশন হয়েছে 4,300 ইউনিট। তাহলে বাকি অতিরিক্ত যে 70 ইউনিট কম পড়ে গেল, সেটিকেই আমরা বলছি অ্যাবনর্মাল লস। তাহলে আমরা প্রসেস বি তে দেখলাম অ্যাবনর্মাল লস 70 ইউনিট আর নরমাল লস 230 ইউনিট। এবার আমরা প্রসেস বির অ্যাকাউন্টটা দেখব। আগের নিয়মেই প্রসেস এ যেভাবে আমরা ক্যালকুলেট করেছি, একই নিয়মে প্রসেস বি আমরা ক্যালকুলেট করব, যেখানে আমাদের ডেবিট সাইডে থাকবে ইনপুট এবং ক্রেডিট সাইডে থাকবে আউটপুট সমূহ। তাহলে আমরা এবার ভ্যালুগুলো দেখে নেই। তাহলে আমাদের যে 22,310 টাকা যে টোটাল কস্ট, সেটি আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। যেমন এখানে প্রসেস এ থেকে এসেছিল 4,600 ইউনিট, যেটির কস্ট ছিল পার ইউনিট 3 টাকা করে। এখানে একটি বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু আমরা কোনো প্রফিট যোগ করিনি। প্রসেস এ থেকে যেটি এসেছে সেটি কিন্তু আমরা কস্ট যে ভ্যালু, যত টাকা কস্ট হয়েছে সেই টাকাই কিন্তু আমরা রেখেছি। তাহলে
4,600 ইউনিট 3 টাকা করে হলে 13,800 টাকা। এছাড়াও আমাদের ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেড যোগ হয়েছে প্রসেস বিতে যথাক্রমে 1,500 টাকা, 4,000 টাকা এবং 3,010 টাকা। এই মিলে আমাদের টোটাল কস্ট দাঁড়ালো 22,310 টাকা, যেটি আমরা ওয়ার্কিংস করার সময় প্রয়োগ করেছি। তাহলে আমাদের ইউনিট দাঁড়ালো 4,600 আর কস্ট দাঁড়ালো 22,310। এখন আমরা আউটপুটের দিকে যাই, অর্থাৎ ক্রেডিট সাইডে গেলে আমরা দেখি যে নর্মাল লস 230 ইউনিট এবং এটির স্ক্র্যাপ ভ্যালু 2 টাকা করে 460 টাকা। অ্যাবনর্মাল লসের ক্ষেত্রে আমরা আগেও বলেছি যে অ্যাবনর্মাল লসের রেটটি হয় প্রোডাকশনের রেটে, অর্থাৎ এখানে 5 টাকা ছিল আমাদের কস্ট, সেই 5 টাকা রেটেই আমাদের অ্যাবনর্মাল লস হবে। আমাদের অ্যাবনর্মাল লসের ইউনিট দাঁড়িয়েছে 70 ইউনিট, সেই 70 ইউনিট 5 টাকা করে হলে আমাদের কস্টে দাঁড়ায় 350 টাকা। আর আমাদের ফিনিশ গুড সেটি হলো 4,300 ইউনিট, যেটি রেট 5 টাকা করে। তাহলে 4,300 ইউনিট 5 টাকা করে হলে আমাদের দাঁড়ায় 21,500 টাকা। তাহলে এই 4,460 টাকা, 350 টাকা এবং 21,500 টাকা মিলে আমাদের টোটাল টাকা দাঁড়ালো 22,310 টাকা। আমাদের ইউনিট 230, 70 এবং 4,300 মিলে দাঁড়ালো 4,600। তাহলে এখান থেকে আমরা দেখে ফেললাম আমাদের ডেবিট সাইডের যে ইউনিট এবং ক্রেডিট সাইডের যে ইউনিট সেটি সমান। একইভাবে ডেবিট সাইডের যে টাকার পরিমাণ, ক্রেডিট সাইডের টাকার পরিমাণ সমান। তাহলে প্রসেস বি অ্যাকাউন্ট কিন্তু আমাদের ব্যালেন্স মিলে গেল। তাহলে এভাবে আমরা কিন্তু একটি প্রসেস কস্ট অ্যাকাউন্ট করতে পারি। এবার আমরা আরেকটি নিয়মের অঙ্ক দেখব, যেটিকে আমরা বলছি আন্তঃপ্রক্রিয়া মুনাফা, ইন্টার প্রসেস প্রফিট। আমরা প্রসেস বি করার সময় তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো, আমি বলেছি যে প্রসেস বিতে যে ইনপুটটি এসেছে, অর্থাৎ প্রসেস এ থেকে যে আউটপুটটি প্রসেস বিতে এসেছে, সেখানে অতিরিক্ত কোনো মুনাফা কিন্তু যোগ করা হয়নি। কিন্তু কখনো কখনো প্রসেস এ থেকে প্রসেস বিতে যখন পণ্য ট্রান্সফার হয়, যে কাঁচামালটি ট্রান্সফার হয় বা প্রসেস এর ফিনিশ গুডস প্রসেস বিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, তখন কিন্তু তার সাথে কিছু মুনাফা যুক্ত হয়। যেমন এখানে বলা হচ্ছে প্রক্রিয়া ব্যয় পদ্ধতি অনুযায়ী এক প্রক্রিয়ার চূড়ান্ত পণ্য পরবর্তী প্রক্রিয়ার কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। যেমন আমরা দেখেছি প্রসেস এর চূড়ান্ত পণ্য প্রসেস বিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়েছে। কখনো কখনো প্রত্যেকটি প্রক্রিয়ার দক্ষতা যাচাই করার উদ্দেশ্যে পূর্ববর্তী প্রক্রিয়ায় উৎপাদিত পণ্যের উৎপাদন ব্যয়ের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে পরবর্তী প্রক্রিয়ায় প্রেরণ করা হয়ে থাকে। এরূপ মুনাফাকে আন্তঃপ্রক্রিয়া মুনাফা বা অভ্যন্তরীণ প্রক্রিয়া মুনাফা বলে। অর্থাৎ প্রসেস বি এ থেকে যখন ফিনিশ গুডসটি প্রসেস বিতে ট্রান্সফার করা হবে, আউটপুটটি যখন প্রসেস বিতে ইনপুট হিসেবে ট্রান্সফার করা হবে, তখন কস্টের সাথে একটি নির্দিষ্ট পরিমাণ মুনাফা যোগ করে ট্রান্সফার করা হবে। যেমন আমরা এখানে দেখছি প্রসেস এ, এখানে টোটাল কস্ট 10,000 টাকা, তার সাথে 1,000 টাকা প্রফিট যোগ করে ট্রান্সফার প্রাইস ধরা হয়েছে 11,000 টাকা, যেটি প্রসেস বিতে ট্রান্সফার করা হচ্ছে 11,000 টাকায়। প্রসেস বিতেও 4,000 টাকা অতিরিক্ত কস্ট ব্যয় করা হয়েছে এবং টোটাল কস্ট দাঁড়িয়েছে 15,000 টাকা। এই 15,000 টাকার উপরে 25% প্রফিট ধরে 3,750 টাকা যোগ করা হয়েছে এবং ট্রান্সফার প্রাইস এসেছে 18,750 টাকা। এই 18,750 টাকার মধ্যে কিন্তু প্রসেস এ তে যে প্রফিট 1,000 টাকা সেটি রয়েছে, প্রসেস বি তে প্রফিট হয়েছে 3,750 টাকা সেটিও রয়েছে। এই 18,750 টাকার প্রোডাক্ট এখন প্রসেস সি তে ট্রান্সফার করা হচ্ছে এবং প্রসেস সি তে অতিরিক্ত কস্ট যুক্ত করা হচ্ছে 6,250 টাকা। তাহলে টোটাল কস্ট দাঁড়ায় 25,000 টাকা। সেই 25,000 টাকার সাথে প্রসেস সি তেও অতিরিক্ত প্রফিট 6,250 টাকা যুক্ত করা হচ্ছে এবং ট্রান্সফার প্রাইস দাঁড়াচ্ছে 31,250 টাকা। অর্থাৎ প্রত্যেকটি ধাপে আলাদা করে প্রফিট যুক্ত করা হচ্ছে। এই যে প্রফিট, এটিকে আমরা বলছি ইন্টার প্রসেস প্রফিট। তাহলে আমরা দেখে নেই
উপরের যে উদাহরণ সেটিতে আমরা দেখলাম প্রসেস এ তে ১,০০০ টাকা, প্রসেস বি তে ৩,৭৫০ টাকা এবং প্রসেস সি তে ৬,২৫০ টাকা। এটি ধারাবাহিকভাবে আমরা মুনাফা যোগ করেছি। এই যে মুনাফা, এই মুনাফাকে বলা হচ্ছে আন্তঃপ্রক্রিয়া মুনাফা, ইন্টার প্রসেস প্রফিট। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে বলা যায় যে প্রক্রিয়া মুনাফা সমান স্থানান্তর মূল্য বা ট্রান্সফার প্রাইস মাইনাস প্রক্রিয়ার মোট ব্যয়। টোটাল কস্ট আমরা বাদ দিয়ে দিব আমাদের ট্রান্সফার প্রাইস থেকে, তাহলে যেটি পাওয়া যাবে সেটিকে আমরা বলছি ইন্টার প্রসেস প্রফিট বা প্রক্রিয়া মুনাফা, আন্তঃপ্রক্রিয়া মুনাফা। তাহলে এখন আমরা সূত্রের মাধ্যমে যদি এটি দেখি তাহলে দাঁড়ায় ইন্টার প্রসেস প্রফিট সমান ট্রান্সফার প্রাইস মাইনাস টোটাল প্রসেস কস্ট। কখনো কখনো উৎপাদন ব্যয়ের সাথে মুনাফা যোগ না করে উক্ত উৎপাদিত পণ্যের বাজার মূল্য যাচাই করেও মুনাফা ধরা হয়ে থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্রটি হবে এরকম: ইন্টার প্রসেস প্রফিট সমান মার্কেট প্রাইস অফ প্রোডাক্ট মাইনাস টোটাল প্রসেস কস্ট। তাহলে এই যে মুনাফা, এই মুনাফাকে আমরা বলছি আন্তঃপ্রক্রিয়া মুনাফা বা ইন্টার প্রসেস প্রফিট। তাহলে ইন্টার প্রসেস প্রফিট সম্পর্কে নিশ্চয়ই তোমাদের একটি ধারণা তৈরি হলো। এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমরা রেফারেন্স বই হিসেবে যদি ব্যবহার করতে চাও তাহলে আমি সবসময় যে রেফারেন্স বইটির কথা বলি, চার্লস টি হর্নগ্রেন, শ্রীকান্ত এম ডটার এবং জর্জ ফস্টারের লেখা কস্ট অ্যাকাউন্টিং বই, যেটি তোমাদের সিলেবাসেও এই বইটির উল্লেখ রয়েছে। এছাড়াও তোমরা ইন্ডিয়ান রাইটারের আরেকটি বই দেখতে পারো, সেটি হলো এম.এন. আরোরার লেখা কস্ট অ্যাকাউন্টিং বই। এছাড়াও তোমরা যদি বাংলাদেশি রাইটারের বই দেখতে চাও তাহলে তোমরা সমন্বয় প্রকাশনী, আজিজিয়া প্রকাশনী এবং কমার্স পাবলিকেশনের বইগুলা দেখতে পারো। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। তোমাদের সবার জন্য আমি সব সময় যে কথাটি বলি, ঘরে থাকো, বিশেষ করে এই সময়ে, করোনাকালীন সময়ে ঘরে থাকো, নিরাপদে থাকো, বাংলাদেশকে ভালো রাখো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই অনেক ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।